ডক্টর সুজন একটি শিকারী শার্কের উপর এক্সপেরিমেন্ট করছিল। সে শার্কের মাথায় একটি বিশেষ ডিভাইস লাগিয়েছিল, কিন্তু সে বুঝতেই পারেনি যে সামান্য বিপদের আভাস পেলেই শার্ক জেগে উঠবে। ভাগ্যক্রমে শার্ক আবার অজ্ঞান হয়ে যায়। সুযোগ পেয়ে সুজন তার মাথায় ডিভাইসটা ভালোভাবে সেট করে। ইমাজিন সিস্টেমের সাহায্যে প্রায় 10 মিটার লম্বা একটি সুইচ তার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেয়। অজ্ঞান থাকা সত্ত্বেও শার্ক প্রচন্ড ব্যথা অনুভব করছিল। শেষ পর্যন্ত সুজন তার ব্রেন থেকে 4.5 মোল প্রোটিন বের করতে সক্ষম হয়। সেই প্রোটিনকে অ্যালজাইমার রোগের ড্যামেজ ব্রেন সেলের সঙ্গে মেশানো হয়। সবাই তখন স্ক্রিনের দিকে তাকিয়ে রেজাল্টের অপেক্ষা করতে থাকে, কারণ এই এক্সপেরিমেন্ট সফল হলে লাখ লাখ রোগী নতুন জীবন পেতে পারে, আর গবেষণার সঙ্গে জড়িত দলটিও বিপুল লাভ করতে পারে। কিছুক্ষণ পর প্রোটিন আর ব্রেন সেলের মধ্যে রিঅ্যাকশন শুরু হতেই ড্যামেজ সেলগুলো আবার জীবিত হতে শুরু করে। এই রেজাল্ট প্রমাণ করে যে তাদের এক্সপেরিমেন্ট সফল হয়েছে। সাফল্যের আনন্দে এক সায়েন্টিস্ট সঙ্গে সঙ্গে সিগারেট ধরিয়ে ফেলে, কিন্তু সে যখন নিশ্চিন্তে শার্কের কাছে যায় তখন সিগারেটের গন্ধ পেতেই শার্ক হঠাৎ জেগে ওঠে এবং এক ঝটকায় তার উপর হামলা চালায়। সবার চোখের সামনে মুহূর্তের মধ্যেই তার একটি হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শার্ক তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। তাকে থামানোর জন্য কাটা দ্রুত গ্লাস ভেঙে হারপুন গান বের করে নেয়। অন্যদিকে সুজন এত কষ্টে পাওয়ার রিসার্চ রেজাল্ট বাঁচানোর জন্য দেরি না করে সুইচ চালু করে শার্কটাকে আবার গভীর পানিতে ছেড়ে দেয়। কিন্তু কেউ বুঝতে পারেনি তারা কত বড় ভুল করে ফেলেছে। কার্টার সঙ্গে সঙ্গে টাওয়ারের সঙ্গে যোগাযোগ করে কাছের মেডিকেল টিমকে ডাকতে বলে, কারণ ঘটনাটি ঘটেছিল গভীর সমুদ্রে তৈরি একটি রিসার্চ সেন্টারের ভিতরে। বাইরে তখন ভয়ঙ্কর স্টর্ম চলছিল এবং সবাই প্রথমবার প্রকৃতির ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছিল। এদিকে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আহত সায়েন্টিস্টের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার সেখানে ল্যান্ড করতে পারছিল না, তাই স্টিল কেবলের সাহায্যে তাকে মেডিকেল টিমের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। এরপর সবাই দ্রুত বেজের দিকে যেতে শুরু করে, কারণ বিশাল সমুদ্রের ঢেউ যে কোনো সময় ভয়ঙ্কর বিপদ ঘটাতে পারে। সৌভাগ্যক্রমে বাকিরা নিরাপদে বেঁচে পৌঁছে যায়, কিন্তু স্টেশনে থাকা সায়েন্টিস্টের অবস্থা তখনও ক্রিটিক্যাল। ঠিক তখনই খারাপ আবহাওয়ার কারণে উপরে তোলার মেশিন হঠাৎ নষ্ট হয়ে যায়। কোনো সাপোর্ট ছাড়াই সে কেবল সহ সরাসরি শার্কে ভরা সমুদ্রে পড়ে যায়। বেজে ফিরে সবাই অবাক হয়ে দেখে শার্ক তার শক্তিশালী দাঁত দিয়ে কেবলটা কামড়ে ধরে রেখেছে এবং সেই কেবল এর সাহায্যে হেলিকপ্টারটাকেও নিজের ইচ্ছে মতো টানছে। কয়েক সেকেন্ডের মধ্যেই হেলিকপ্টার টাওয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়ঙ্কর বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে বেজের বিভিন্ন জায়গায় আগুন ছড়িয়ে পড়ে। একই সঙ্গে তাদের পুরো সার্ভিলিয়েন্স এবং কমিউনিকেশন সিস্টেমও বন্ধ হয়ে যায়। সবাই যখন কন্ট্রোল প্যানেল নিয়ে ব্যস্ত তখন রাসেল দেখতে পায় কাছ থেকে কিছু একটা খুব দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। পরের মুহূর্তেই সে বুঝতে পারে সেই শার্ক তাদের আহত সঙ্গীকে মুখে ধরে সোজা গ্লাস ওয়ালের দিকে ছুটে আসছে। কাছে পৌঁছে শার্ক লোকটাকে প্রচন্ড জোরে গ্লাসের উপর আছড়ে মারে। সঙ্গে সঙ্গে গ্লাসও ফাটল ধরতে শুরু করে। মৃত প্রায় সঙ্গী আর ভেঙে যেতে থাকা গ্লাস দেখে সবাই আরো ভয় পেয়ে যায়। তারা সেখান থেকে সরে যাওয়ার আগেই হঠাৎ আরেকটি বিপদ ঘটে যায়। সমুদ্রের পানি গ্লাস ভেঙে ল্যাবের ভিতরে ঢুকে পড়ে। ঠান্ডা পানি যত দ্রুত ভিতরে ঢুকতে থাকে সবার আতঙ্ক তত বাড়তে থাকে। প্রাণ বাঁচানোর জন্য সবাই দ্রুত একটি সিক্রেট গেটের ভিতরে ঢুকে পড়ে। পানির প্রেসার এত বেশি ছিল যে গেট বন্ধ করে প্রায় অসম্ভব হয়ে যায়। তারপরও সবাই মিলে সর্বশক্তি দিয়ে শেষ পর্যন্ত গেটটাকে লক করতে সক্ষম হয়। আপাতত তারা নিরাপদ ছিল, কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হলো এত বড় এক্সপ্লোশন আর ল্যাব ডুবে যাওয়ার পর তারা এই ডিপ সি রিসার্চ বেস থেকে বের হবে কিভাবে। উপরে যাওয়ার একমাত্র সিঁড়িটাও পানির নিচে চলে গেছে। তার উপর কেউ জানে না এই দরজার ওপাশে কোনো বিশাল শার্ক তাদের জন্য অপেক্ষা করছে কিনা। বাধ্য হয়ে সবাই মেইনটেনেন্স টানেলের দিকে ছুটতে থাকে, আর পিছন থেকে সমুদ্রের পানি ক্রমেই তাদের অনুসরণ করতে থাকে। শেষ পর্যন্ত সঠিক সময়ে তারা মেইন গেট খুলে ফেলে এবং অন্তত একটি পথ পরিষ্কার হয়। কিন্তু উপরের ফ্লোরে থাকা শেফের ভাগ্য তখন ভালো ছিল না। একটি ছোট্ট কিন্তু ভয়ঙ্কর শার্ক নিঃশব্দে তার পিছনে এগিয়ে আসছিল। শার্কটাকে দেখতে পেয়ে শেফের মুখে ভয়ে সাদা হয়ে যায়। সে পিছনে না তাকিয়ে প্রাণপণে দৌড়ে কিচেনের ভিতরে ঢুকে পড়ে। আপাতত সে বেঁচে যায়, কিন্তু কোনো রিস্ক না নিয়ে কাছ থেকে একটি প্যান তুলে নেয়। যখন দেখে শার্ক অন্যদিকে ঘুরে গেছে তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু সেখানে বেশি সময় থাকা সম্ভব ছিল না। তাই সে শেলফের উপর উঠতে শুরু করে। সে বুঝতেই পারেনি শার্ক ইতিমধ্যে একেবারে কাছে চলে এসেছে। ঠিক যখন সে উপরে উঠতে যাচ্ছিল তখন হঠাৎ তার পোষা তোতা পাখি সামনে এসে পড়ে। সে ভয় পেয়ে যায় এবং তার হাত ফসকে নিচে পড়ে যায়। তারপরে সে হাল ছাড়েনি। তোতা পাখিটাকেও সঙ্গে নিয়ে উপরে উঠতে চায়। সে হাত বাড়িয়ে তোতাকে ডাকতেই হঠাৎ পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়।
শার্ক শেলফের উপর প্রচন্ড জোরে ধাক্কা দেয় এবং শেপ সরাসরি পানিতে পড়ে যায়। তখন সে পাশে একটি ওভেন দেখতে পায়। প্রাণ বাঁচাতে সে দ্রুত ওভেনের দিকে সাঁতরে যায় এবং শার্ক পৌঁছানোর ঠিক আগেই তার ভিতরে ঢুকে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। শার্কের ধাক্কায় ওভেন হঠাৎ চালু হয়ে যায় এবং ভিতরে থেকে আগুন ধরার মতো গ্যাস চারিদিকে ছড়িয়ে পড়ে। বাঁচার জন্য শেপ একটি এক্স দিয়ে উপরের দিকে আঘাত করতে থাকে। একসময় একটি ছিদ্র তৈরি হলে সে দ্রুত ওভেনের উপর উঠে যায় এবং সেখান থেকে শার্কের পিছনে লাফিয়ে পড়ে। শব্দ পেয়ে শার্কটাও তার দিকে ঘুরে যায়। তখন শেফ একটি লাইটার বের করে ওভেনের দিকে ছুড়ে দেয়। পরের মুহূর্তেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয় এবং শার্কটি সেখানেই মারা যায়। এই বিস্ফোরণে একটি শার্ক শেষ হলেও সবার মনে বড় একটা প্রশ্ন তৈরি হয়, একটি সাধারণ সামুদ্রিক প্রাণী কিভাবে মানুষের উপর হামলা করার মতো বুদ্ধি পেল, আর কিভাবে সে একজন মানুষকে গ্লাস ভাঙার অস্ত্র হিসেবে ব্যবহার করলো। তখন ডক্টর সুজন আসল সত্যটা জানায়। প্রোটিন বের করার জন্য তারা শার্কের ব্রেনে একটি ইল্লিগাল কেমিক্যাল ব্যবহার করেছিল। এর ফলে তার ব্রেন অস্বাভাবিকভাবে বড় হয়ে যায় এবং তার ইন্টেলিজেন্স কয়েক গুণ বেড়ে যায়। কিন্তু এর সাইড ইফেক্ট হিসেবে শার্কগুলো আগের চেয়ে অনেক বেশি ইন্টেলিজেন্ট এবং শক্তিশালী হয়ে উঠেছে। সবাই হতবাক হলেও এখন তাদের যে কোনো ভাবে বের হওয়ার পথ খুঁজে বের করতেই হবে। তারা সাবমেরিন দিয়ে পালানোর পরিকল্পনা করে, কিন্তু দেখা যায় ছোট্ট শার্কটি সেটাও আগেই ধ্বংস করে দিয়েছে। এখন তাদের সামনে মাত্র দুটি অপশন, হয় তাদের সাথে প্রথম ফ্লোরের প্ল্যাটফর্মে পৌঁছে সেখান থেকে লিফট দিয়ে উপরে উঠতে হবে, অথবা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পথ বেছে নিতে হবে। দুই পথেই মৃত্যুর ঝুঁকি ছিল। এই ভয়েই দলের মধ্যে উত্তেজনা আরো বাড়তে থাকে। তখন রাসেল ডাইভ করে বের হওয়ার পরামর্শ দেয়, কিন্তু হয়তো শার্ক সেটা মেনে নিতে রাজি ছিল না। হঠাৎ সেটি পানি থেকে লাফিয়ে ওঠে এবং এক ঝটকায় রাসেলকে নিজের দাঁতের মধ্যে চেপে ধরে গভীর পানির দিকে টেনে নিয়ে যায়। সবাই হতভম্ব হয়ে যায়। মনে হচ্ছিল শার্ক তাদের ডাইভ করে পালানোর শেষ অপশনটাও শেষ করে দিয়েছে। বাধ্য হয়ে তারা সামনের গেট খুলে দেয়, যেটা হয়তো তাদের উপরে নিয়ে যেতে পারত। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এয়ার প্রেসারের কারণে সমুদ্রের পানি লিফট শাফটের ভিতরে ঢুকতে শুরু করে। দুজন টিম মেম্বার নিজের জীবন ঝুঁকিতে ফেলে কোনোভাবে দরজাটা বন্ধ করে দেয়। কিন্তু তখনই নতুন বিপদ সামনে আসে। উপরের লিফট এরিয়াতে এক্সপ্লোশনের কারণে আগুন জ্বলছিল এবং সেখানে থাকা বিভিন্ন জিনিসও বিস্ফোরিত হচ্ছিল। অন্যদিকে শার্ক বারবার দরজায় ধাক্কা দিতে থাকে। পরিস্থিতি খারাপ হতে দেখে কার্টার সিদ্ধান্ত নেয় তার সঙ্গীরা সামনে এগিয়ে যাবে আর সে নিজে রিস্ক নিয়ে ফার্স্ট ফ্লোরের হ্যাচ খুলবে, যাতে পানির লেভেল নিয়ন্ত্রণ করা যায়। তার সিদ্ধান্ত কাজে দেয়। সে হ্যাচ খুলতে সক্ষম হয় এবং ঠিক সময় মতো শার্কের হামলা থেকেও বেঁচে যায়। কিন্তু তখনই আবার পরিস্থিতি বদলে যায়। একটি লস স্ক্রুর কারণে সিঁড়ির একটি অংশ ভেঙে নিচে পড়ে যায়। সৌভাগ্যক্রমে সিঁড়িটি অন্য পাশে আটকে যায়, কিন্তু একজন টিম মেম্বার ব্যালেন্স হারিয়ে সরাসরি পানিতে পড়ে যায়। কার্টার সঙ্গে সঙ্গে নিজেকে সামলে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে মাত্র 1 সেকেন্ড দেরি করে ফেলে। সবার চোখের সামনে শার্ক সেই মহিলার উপর ঝাঁপিয়ে পড়ে। কার্টার সর্বশক্তি দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করলেও শার্ক এক ঝটকায় তাকে গভীর পানিতে টেনে নিয়ে যায়। শেষ পর্যন্ত সে ঠান্ডা সমুদ্রের পানির মধ্যে হারিয়ে যায়। সেই দৃশ্য দেখে সবাই আবারও গভীর শকের মধ্যে পড়ে যায়। সবচেয়ে খারাপ বিষয় হলো তারা এখন টপ ফ্লোর থেকে অনেক দূরে। তার উপর দরজার প্রচন্ড ধাক্কার শব্দ শোনা যাচ্ছিল। মনে হচ্ছিল শার্ক ইতিমধ্যেই উপরের দিকে পৌঁছে গেছে। ঠিক তখনই সেখানে শেপ এসে পৌঁছায়। সে দ্রুত কাপড়ের তৈরি একটি রোপ ছুড়ে দিয়ে সবাইকে ডুবে যাওয়ার আগেই উপরে তুলে নেয়। এবার সবাই দ্রুত সামনে এগিয়ে যায়। সামনে তারা একটি পাম্প সিস্টেম দেখতে পায়, যেটা জেনারেটর চালু করে পানি বাইরে বের করে দিতে পারে। দলটি সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমের দিকে ছুটে যায় এবং অনেক কষ্টে জেনারেটর চালু করতে সক্ষম হয়। কিন্তু তারা বাইরে বের হওয়ার আগেই আবার বিপদ ঘটে। শার্ক হঠাৎ পিছন থেকে হামলা করে এবং কার্টারের এক বন্ধুকে ভয়ঙ্কর ভাবে আক্রমণ করে ফেলে। এটা দেখে কার্টার সঙ্গে সঙ্গে মেইন গেটের দিকে সাঁতরে যায়, কিন্তু শার্ক তাকে ধরার আগেই গেট খুলে যায় এবং একই সময় শেফও সেখানে পৌঁছে যায়। সবাই যখন প্রাণ বাঁচানোর জন্য লড়ছে, তখন সুজন আবার একটি বড় ভুল করে বসে। তার মনে হয় দলের এত পরিশ্রম আর স্যাক্রিফাইস কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না। তাই সে একাই নিজের রুম এর রিসার্চ ডেটা সংগ্রহ করতে যায়। চাবি দিয়ে লকার খুলে অনেক খোঁজার পর সে প্রয়োজনীয় স্যাম্পল বের করে নেয়। ঠিক তখনই সে বুঝতে না পেরে পিছনে থাকা একটি শার্কের সামনে চলে যায়। সৌভাগ্যক্রমে সেটি আসল শার্ক ছিল না, রিসার্চের একটি মডেল ছিল। কিন্তু পরের মুহূর্তেই পানির উপর আরো কিছু একটা ভেসে ওঠে, আর এবার সেটা কোনো মডেল নয়, সত্যিকারের শার্ক। শার্কটি সঙ্গে সঙ্গে সুজনের উপর হামলা করে। পালানোর আর কোনো পথ ছিল না। বাধ্য হয়ে সে প্রথমে শেলফের উপরে উঠে নিজেকে সামলানোর চেষ্টা করে। হুড়োহুড়ির মধ্যে তার গুরুত্বপূর্ণ রিসার্চ ফাইল পানিতে পড়ে যায়। সে কয়েক সেকেন্ড থেমে আবার সেগুলো তুলতে নিচে ঝুঁকে পড়ে। তখনই শার্ক আবার তার দিকে এগিয়ে আসে। মৃত্যু যেন তার মাথার উপর দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার চোখ পড়ে উপরে জ্বলতে থাকা একটি বাল্বের দিকে। তার মাথায় একটি বিপজ্জনক আইডিয়া আসে। সে বুঝতে পারে হাই ভোল্টেজ কারেন্ট ব্যবহার করলে হয়তো শার্ককে মারা সম্ভব। সঙ্গে সঙ্গে সে একটি ওয়্যার খুলে নেয় এবং পরবর্তী অ্যাটাকের অপেক্ষা
করতে থাকে। শার্ক তার উপর ঝাঁপিয়ে পড়তেই সুজন বিদ্যুতের ওয়্যারটা সরাসরি তার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। প্রচন্ড ইলেকট্রিক্যাল শক এ শার্কটি তরপাতে মারা যায়। ডুবে যাওয়ার রিসার্চ ডেটা দেখে সুজনের ভীষণ আফসোস হয়। সে বুঝতে পারে শুরুতে শার্ককে ছেড়ে দেওয়া ছিল তার সবচেয়ে বড় ভুল, কিন্তু এখন আফসোস করার সময় নেই। এবং কার্টার আর সুজন আবার মুখোমুখি হয়, কিন্তু শার্কের অ্যাটাক তাদের সরাসরি বাইরে বের হওয়ার প্ল্যান নষ্ট করে দেয়। এখন বাঁচার একমাত্র পথ হলো ইমার্জেন্সি এক্সিট, কিন্তু দরজা খুললেই প্রচন্ড গতিতে পানি ভিতরে ঢুকে পড়ে। তাই তারা আগে ফায়ার এক্সটিংশার প্রস্তুত করে রাখে যাতে প্রেসার ব্যালেন্স করা যায়। তারপর তারা ইচ্ছা করেই রুমের ভিতরে পানি ঢুকতে দেয়। পানি যখন মাথার উপরে উঠে যায় তখন তারা হ্যাজ খুলে বাইরে বেরিয়ে আসে। বের হওয়ার সঙ্গে সঙ্গে তিনজন ফায়ার এক্সিকিউটর চালু করে দেয়। তৈরি হওয়া অসংখ্য বাবলের আড়ালে শার্ক বিভ্রান্ত হয়ে যায়। তাদের প্ল্যান সফল হয় এবং তারা শেষ পর্যন্ত পানির উপরে উঠে আসতে পারে। কিন্তু তখনই আবার একটি শার্ক আক্রমণ করে। সেটি হঠাৎ শেফকে ধরে ফেলে এবং তাকে কয়েক মিটার দূরে টেনে নিয়ে যায়। তারপরও সে হাল ছাড়েনি। সে গলার ঝোলানো ক্রস বের করে সর্বশক্তি দিয়ে শার্কের চোখে আঘাত করতে থাকে। শেষ পর্যন্ত আবারও সে মৃত্যুর মুখ থেকে বেঁচে যায়। এটা দেখে কার্টার আর সুজন দুজনে অবাক হয়ে যায়। কার্টার আবার পানিতে ঝাঁপ দেয় আর শেফ কোনোভাবে ধ্বংসস্তূপের উপর উঠে আসে। সুজন তার ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দেয়, ফলে আপাতত অতিরিক্ত ব্লিডিং এর ভয় কমে যায়। চারপাশে ধ্বংসস্তূপ দেখে তারা একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। আগে নিচে থেকে শক্ত দেয়ালগুলোর কারণে শার্কগুলোকে ভিতরে আটকে রাখা সম্ভব ছিল। এখন পুরো স্ট্রাকচার ধীরে ধীরে ডুবে যাচ্ছে এবং উপরে শুধু পাতলা আয়রন গ্রিল বাকি আছে। এর মানে পরিষ্কার, শার্ক শুধু মানুষকে মারতে চাইছে না, সে এই মানুষের তৈরি কেস থেকে বের হয়ে খোলা সমুদ্রে পালাতেও চাইছে। ওকে শেষ করতেই হবে। কার্টার বলল, এই প্রথম তুমি একটা বুদ্ধির কথা বললে। দুজন সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয়। তারা সব সিগন্যাল ফ্লেয়ার থেকে এক্সপ্লোশন ম্যাটেরিয়াল বের করে একটি হারপনের মধ্যে ভরে দেয়। প্ল্যান ছিল পরিষ্কার, হারপনটা শার্কের শরীরে ঠিকমতো লাগাতে পারলেই তারা ওয়্যার ব্যাটারির সঙ্গে কানেক্ট করে প্রচন্ড ইলেকট্রিক কারেন্ট দিয়ে শার্কটাকে শেষ করে দেওয়া হবে। কিন্তু তখন শার্ক পুরোপুরি দরজা ভাঙ্গার দিকে মনোযোগ দেয়। সে কার্টারকে ঠিকমতো নিশানা করার কোনো সুযোগই দিচ্ছিল না। যখন শার্ক উপরে আসছিল না তখন সুজন একটি ভাঙ্গা মেশিনের ধারালো অংশ দিয়ে নিজের হাত কেটে সরাসরি পানিতে চাপ দেয়। সে নিজেকেই টোপ হিসেবে ব্যবহার করছিল। সবচেয়ে বড় ভুলগুলো প্রথমে সুজনই করেছিল। সে কেমিক্যাল ব্যবহার করে শার্কের ব্রেন বড় করেছিল এবং পরে নিজেই তাকে মুক্ত করে দিয়েছিল। তাই তার মনে হচ্ছিল ভুল যখন তার, তখন সবকিছু শেষ করার দায়িত্ব তার। রক্তের গন্ধ পেতেই শার্ক দরজা ভাঙ্গা ছিঁড়ে সুজনের দিকে ছুটে আসে, কিন্তু চালাক শার্ক পানির উপরে উঠছিল না। কার্টার বুঝতে পারে সুজনের প্ল্যান কাজ করছে না। তাকে বাঁচানোর জন্য সে কোনো চিন্তা না করেই পানিতে ঝাঁপ দেয়। আর পরের মুহূর্তেই এমন কিছু ঘটে যা দেখার মতো সাহস কারো ছিল না। শার্ক নির্মমভাবে সুজনকে আক্রমণ করে। কার্টার শুধু অসহায়ের মতো সেই দৃশ্য দেখতে থাকে। রক্তের গন্ধ পাওয়ার পর এবার শার্ক কার্টারকে টার্গেট করে, তার দিকে এগিয়ে আসে। শার্ক অ্যাটাক করলেও কার্টার ভয় পায়নি। নিজের দ্রুত সুইমিং এর সাহায্যে সে অ্যাটাক এড়িয়ে যায় এবং সুযোগ পেয়ে শার্কের ফিন ধরে নিজেকে দূরে সরিয়ে নেয়। ঠিক তখন শেফ আবার দায়িত্ব নেয়। সে হারপন গান তুলে পুরো প্রস্তুতি নিয়ে দাঁড়িয়ে যায়। সে শার্কের ফিন লক্ষ্য করে হারপন ছোড়ে, কিন্তু ঠিক তখনই তার একটি ভুল হয়ে যায়। হারপনটি শার্কের ফিন ভেদ করে কার্টারের পায়ের মধ্যে দিয়েও চলে যায়। ওয়্যার দ্রুত টানতে শুরু করে। কার্টার যদি সময় মতো নিজেকে শার্ক থেকে আলাদা করতে না পারে তাহলে শেফ ব্যাটারির সঙ্গে ওয়্যার কানেক্টর করলেই ভয়ঙ্কর এক্সপ্লোশন হবে এবং কার্টারও শার্কের সঙ্গে মারা যাবে। কিন্তু বাঁচা সহজ ছিল না। শার্ক জাল ভেঙে বেস থেকে বের হয়ে যাওয়ার একেবারে কাছাকাছি চলে গিয়েছিল। ঠিক তখনই কার্টার সঠিক সময়ে জাল ধরে নিজেকে শার্কের ফিন থেকে আলাদা করে নেয়। একই মুহূর্তে শেফ ব্যাটারির সঙ্গে ওয়্যার কানেক্ট করে দেয়। পরের সেকেন্ডেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে শার্কটি সেখানেই শেষ হয়ে যায়। শেফ যখন কার্টারকে জীবিত দেখতে পায় তখন তার মুখে আবার হাসি ফিরে আসে। একইভাবে নিজেদের অনেক সঙ্গীর স্যাক্রিফাইসের পর শেষ পর্যন্ত তারা ভয়ঙ্কর শার্কের আতঙ্ক শেষ করতে সক্ষম হয়। আর এখানেই এই অসাধারণ মুভির গল্পটা শেষ হয়। বাই।